নমস্কার, রেডিও মালঞ্চর তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। রেডিও মালঞ্চর অডিও স্টোরি শুনে দক্ষিণ চব্বিশ পরগনার মালঞ্চ গ্রামের মলয়বাবু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি তার জীবনের কিছু এই ধরনের অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছেন। রেডিও মালঞ্চ উনাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মলয়বাবুকে পেয়েছি, যিনি তার জীবনের এই ঘটনা আমাদের সামনে উপস্থাপিত করবেন। প্লিজ ওয়েলকাম দক্ষিণ চব্বিশ পরগনা মালঞ্চ থেকে মলয় চক্রবর্তী। আমরা আমাদের মধ্যে পেয়েছি মলয় বাবুকে। নমস্কার মলয় বাবু। নমস্কার। নমস্কার। প্লিজ ওয়েলকাম টু রেডিও মালঞ্চ। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারা রেডিও মালঞ্চর তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি চাইছি আজকে আপনাদের একটা অন্যরকম একটা ভয়ের গল্প বলবো না, এটা সত্যি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলবো। মানে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা? একদম সত্যি ঘটনা, এর মধ্যে কোনো রকমভাবে কিচ্ছু মেশানো নেই। আমি একদম সিম্পল যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের দর্শকরা অবশ্যই আজকে আপনার এই অভিজ্ঞতা ভীষণভাবে উপভোগ করবে বলেই আমার ধারণা। প্লিজ আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করুন। সালটা ছিল 1987 সাল। ভয়ঙ্কর গরম, মানে এত গরম যে আমাকে খাট ছেড়ে মেঝেতে গামছা ভিজিয়ে শুতে হয়েছে, এত গরম ছিল। যথারীতি আমি ভোর 3:30 ডাউন লালগোলা প্যাসেঞ্জার 1 ধরার জন্য 3:30 ট্রেনের টাইম। তা আমি হরিদাকে বলে রেখেছিলাম। হরিদা বয়সে আমার থেকে অনেক বড়, ওনার হাত পা এখনো ওই সময়তেও দেখেছি কাঁপতে, কিন্তু আমাকে ভোরবেলা উনি নিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে দেন। এই হরিদা কে? হরিদা হচ্ছে ওখানকার একজন রিক্সা চালক। এই ওখানকার বলতে এটা কোথাকার ঘটনা? এটা বহরমপুর। আচ্ছা, বহরমপুর। হ্যাঁ, বহরমপুর লালদিঘির ঠিক পাশেই হোটেলটা। মানে আপনি কি কাজ নিয়ে গেছিলেন বহরমপুর? আমি অফিসের কাজে আমাকে মাসে একবার কি দুবার বহরমপুর যেতেই হতো এবং সেখানে ওই হোটেলে আমার একটা বাঁধা ঘরও ছিল, যে আমি গেলে আমাকে ওই ঘরটা ছেড়ে দিত। আমি ওখানে থাকতাম, কাজ করতাম, আবার ওই যেদিন ফিরতাম সেদিন ভোরবেলা ওই 3:30 ফার্স্ট প্যাসেঞ্জার লালগোলা আমি শিয়ালদায় ফিরে আসতাম। সেদিনও অন্য সময়ের মতনই একইভাবে হরিদাকে বলে রেখেছিলাম। হরিদা অনেকক্ষণ ধরে বাইরে হর্ন বাজাচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, টের পাইনি। যখন টের পেলাম তখন প্রায় 3:10, 7 এরকম বাজে। তড়িঘড়ি করে উঠে নিজের জামা প্যান্টটা পরে নিয়ে মুখটুক ধুয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালে। হরিদা আমার জন্য বসেছিল, আমাকে দেখে বললেন যে বাবু আসুন। উঠে বসলাম, বসে যাচ্ছি, একদম কুটকুটে অন্ধকার, আর ওই সময় রাস্তায় আলো খুব কম। অনেকদিন আগের ঘটনা তো। যাই হোক, যাচ্ছি, যেতে যেতে হরিদার সঙ্গে কিছু গল্পও করছিলাম, কিন্তু আমার ঘুমের রেশটা কিন্তু থেকে গেছে। মানে ঘুমটা পরিষ্কার না হয় একটা কিরম যেন একটা লাগছে শরীরে। স্টেশনে পৌঁছে গেলাম। আর আপনাদের হয়তো অভিজ্ঞতা থাকবে যে এইসব স্টেশনগুলো, দূরপাল্লার যে স্টেশনগুলো, এই স্টেশনগুলোয় একটা ট্রেন চলে যাওয়ার পরেই লাইট সব অফ করে দেওয়া হয়। ডাউন প্ল্যাটফর্মের একটা শেষেই একটা লাইট জ্বলছে টিমটিম করে, আপ প্ল্যাটফর্মের শেষে চলছে একটা আবছা আলো প্ল্যাটফর্মের ওপরে রয়েছে। যথারীতি আমি ওই 3:15 নাগাদ প্ল্যাটফর্মে পৌঁছলো, কিন্তু তখনও কাউন্টার খোলেনি। যাই হোক, আমার ভয়টা কাটলো, ট্রেন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে এখনো ট্রেনের সিগন্যাল ওরা পায়নি।
দাঁড়িয়ে আছি। মানে ট্রেন এসে দাঁড়ালে তারপরে না, আধ ঘন্টা আগে ট্রেন ঢোকার আধ ঘন্টা আগে কাউন্টার খোলে। আচ্ছা, তার আগে খোলেন। যাই হোক, টিকিট কাউন্টার খুললো, আমি গিয়ে টিকিটটাও সংগ্রহ করলাম। এটা সময় কটা হবে? তখন ওই 3:30 বাজে, সকাল 3:30। সকাল 3:30। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে দূরের প্ল্যাটফর্মে এর পরের স্টেশন, যেটা বহরমপুরে, ওই স্টেশনের প্ল্যাটফর্মে গাড়ির লাইটের আলো দেখা যায়। ওই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে ওটা দেখা যায়। তখন দেখলাম প্ল্যাটফর্মের লাইটগুলো জ্বলে উঠল, 2-4টে, বেশি না। ট্রেন এগিয়ে এলো, বেশ প্ল্যাটফর্মের সামনে এসে একটু স্পিডেই গাড়িটা ঢুকছে। আমি প্রথম থেকেই স্থির করে নিই যে প্ল্যাটফর্মে যে কম্পার্টমেন্টে কিছু লোক থাকবে সেই কম্পার্টমেন্টে উঠব। কারণ আমার কাছে আমার টুলবক্স ছাড়াও, আমার যন্ত্রপাতি ছাড়াও আমার কাছে কিছু টাকা পয়সা ক্যাশ থাকে। যথারীতি আমি জানলা দিয়ে দেখার চেষ্টা করছি যে কোন কম্পার্টমেন্টটা লোক আছে। পরপর চলে যাচ্ছে বগিগুলো। তারপর একটু স্লো হলো গাড়িটা, আরো 2-4টে কম্পার্টমেন্ট চলে গেল। তারপরে একটা কম্পার্টমেন্টে দেখতে পেলাম বেশ কিছু লোক শুয়ে আছে, ঘুমোচ্ছে। আমি দৌড়লো ওই কম্পার্টমেন্টে উঠবো বলে। কম্পার্টমেন্টটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছিলাম। এবার যখন আমি দৌড়ে গিয়ে গাড়িটা থামলো, তখন আমি ওই কম্পার্টমেন্টে উঠে পড়লাম। কম্পার্টমেন্টের ভেতরটা ভীষণ আলো, ওই বাইরের যেটুকুন ছিটেফোঁটা আলো ঢুকছে জানলা দিয়ে, ওইটুকুন আলো। তারপর আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম হ্যাঁ শুয়ে আছে কিছু লোক। একটা সিট ফাঁকা পেলাম, তলার নিচের সিটটা। আমার তো ঘুমে চোখ জগিয়ে আসছিল। তাড়াতাড়ি আমার অ্যাটাচিটাকে মাথায় নিয়ে আমি শুয়ে পড়লাম। গাড়ি ছেড়ে দিয়েছি, জানলা খোলা, হু হু করে বাতাস ঢুকছে, ঠান্ডা বাতাস। আমি আবার ঘুমিয়ে। কতটা সময় ঘুমিয়েছি আমি ঠিক বলতে পারবো না। বেশ বোধহয় অনেকটাই সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো যে আমার গায়ে কেউ ঠেলা মারছে। একবার, দুবার, তিনবার কেউ একটা ঠেলা মারছে। আমি ভাবলাম বোধহয় চেকার এসছে টিকিট চেক করতে। ধর্মড়িয়ে উঠে আমি পকেট হাঁচড়াচ্ছি টিকিটটা বার করব। টিকিটটা যখন বার করে আমি ওনাদের সামনে তুলে ধরেছি, তখন আমার দেখলাম 3-4জন পুলিশ দাঁড়িয়ে আছে, জিআরপিএফ এর পুলিশ, হাতে লাঠি আছে, আর ওই লাঠি দিয়ে আমাকে ধাক্কা মারছিল, ঠেলা মারছিল। আমি একটু অবাক হয়ে পুলিশদের দিকে তাকালাম। পুলিশগুলো আমাকে বলল, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি এখানে শুয়ে আছেন, উঠুন। আমি একটু অবাক হয়ে গেলাম, কি হয়েছে? আমি তো টিকিট কেটেছি, আমি সিটে শুয়ে আছি, অসুবিধে কোথায়? উঠুন উঠুন উঠুন। কোনো টেরও পাননি? না, কি টের পাবো? তাহলে আপনি কাদের সঙ্গে শুয়ে আছেন? কেন মানুষ? দেখো, ভালো করে তাকিয়ে দেখুন। তখন অবশ্য বাইরে থেকে দিনের আলো কিছুটা ঢুকতে শুরু করেছে। ভালো করে তাকিয়ে দেখলাম আমার পাশের বাঙ্ক, ওপরের বাঙ্ক, আমার তলায় এবং সাইডে চতুর্দিকে শুধু বস্তা মাথা লাশ, প্রায় ডজনখানেক লাশ হবে, এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এটা। যখন আমি ওই বুঝতে পারলাম এটা লাশ, কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে আমার শরীরের মধ্যে একটা বদ গন্ধ একটা আমার শরীরের ভেতর ঢুকে গেল। আমার হাত পা কিরম অবশ হয়ে গেল, আমি কথা বলতে পারছি না। যা হোক করে উঠে অ্যাটাচিটা হাতে নিয়ে আমি যাবার চেষ্টা করছি, দরজার দিকে বেরোবো। পুলিশগুলো বুঝতে পেরেছিল যে আমি ঠিক সেন্সে নেই। ওরা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে, কারণ আমি নামতে চেষ্টা করতাম, কিন্তু তখন ট্রেনটা ফুল স্পিডে চলছে, ফুল স্পিডে চলছে। সাংঘাতিক। কিন্তু আমার তখন সেই সেন্সটা নেই। আমি হয়তো জানলা দরজা দিয়ে নেবেই পড়তে চেষ্টা করতাম। যাই হোক, পুলিশ আমাকে আটকালো। পরে স্টেশনে নামলাম, নেবে দৌড়তে শুরু করলাম অন্য কম্পার্টমেন্টে ওঠার জন্য। বেশ একটা কম্পার্টমেন্ট বেশ বড়ই, কিছুটা দৌড়ে গিয়ে একটা কম্পার্টমেন্টে উঠলাম। কিন্তু ওই যে একটা গন্ধ আমার শরীরের ভেতর ঢুকেছে, আমার গা হাত পা সব গুলিয়ে উঠছিল। আমি মানে বমি করতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। যাই হোক, বেশ কিছুক্ষণ বাদে আমি গাড়িটা ঢুকলো কৃষ্ণনগর স্টেশনে। আমি কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়লাম। নেমে পড়ে ভালো করে জল দিয়ে হাত মুখ ধুলাম, জল খেলাম। এবার জল টল খেয়ে বসে আছি, হঠাৎ দেখলাম যে সামনে একটা দোকানে গরম গরম কচুরি পাচ্ছে। মনে হলো দুটো খাই। তাড়াতাড়ি গিয়ে দুটো কচুরি হাতে নিয়েছি খাবো বলে, আর ট্রেনটা ছেড়ে দিল। হাতে কচুরি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমি গিয়ে দৌড়ে উঠবো, আমি সেই রিস্ক আর নিলাম না, যাচ্ছে যাক। পরে কৃষ্ণনগর সিটি একটা গাড়ি দাঁড়িয়েই ছিল, আমি গিয়ে সেই ট্রেনটা উঠলাম। উঠে আমি শিয়ালদায় যখন পৌঁছলো, আমার কথা ছিল, আগে থেকে প্রোগ্রাম করাই ছিল, আমি সোজা অফিসে ঢুকব। কিন্তু শেষমেশ আর পারলাম না, কারণ এই অভিজ্ঞতাটা আমাকে এমন তাড়াচ্ছিল, আমি এত বোকামির কাজ করলাম। যাই হোক, আমি আবার শিয়ালদা সাউথের ট্রেন ধরে ফিরে এলাম বাড়িতে। এখনো কাউকে বলতে গেলে আমাকে বলে এইসব গল্প, সাজানো গল্প, কিন্তু এটা একদম সত্যি। এর মধ্যে কিচ্ছু, একদম বাস্তব নিজের জীবনের অভিজ্ঞতার থেকে এই অংশটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পরে তো সাংঘাতিক ঘটনা। এই ঘটনাটা ঘটার পর তার পরের দিন যখন আপনি বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পর তো রাত্রিবেলা আপনি শুয়েছেন, তখন আপনারও নিশ্চয়ই একটা আতঙ্ক। একেবারে 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 মানে যখনই আমি চোখ বোঝাচ্ছি, ওই সিন চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, এবং নিজেকে ভীষণ লজ্জিত বোধ করছিলাম যে আমি দেখে শুনে ওইখানে গিয়ে উঠলাম। আমি জানি না আমাদের দর্শক যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা মলয়বাবুর মতো। তবে এটা একটা মারাত্মক ঘটনা যে মৃতদেহের সাথে আপনি ট্রাভেল করছেন, তাও এমন একটা অবস্থা যে আপনি যদি বুঝে যান যে মৃতদেহের সাথে আপনি ট্রাভেল করছেন, তাহলে আপনার সামনে একটাই অপশন বেঁচে থাকে, ট্রেন থেকে ঝাঁপ দেওয়া বা ভয়কে জয় করে ওদের সাথে থেকে যাওয়া। কিন্তু আমার মনে হয় মলয়বাবু, যদি আপনি আগে জানতে পারতেন যে এইটা মৃতদেহ, লাশের সাথে আপনি ট্রাভেল করছেন, ওই গন্ধটা মনে হয় আপনার নাকে আরো আগে আসতো, অনেক আগে আসতো, অনেক আগে আসতো। কারণ তাহলে হয়তো নেবেও পড়তাম আমি গাড়িতে। হ্যাঁ, তাহলে এই সমস্যাটা দিয়ে হতো না। একটা সাংঘাতিক অভিজ্ঞতার কথা শোনালেন। তবে হ্যাঁ, এই প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখি যে এই লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার যে ট্রেনটা, এই ট্রেনটায় একটা লাশের বগি থাকে। সেটা আপনি জানতেন তখন? না, আমার এই অভিজ্ঞতা ছিল না। আমি অনেকবার যাতায়াত করেছি,
কিন্তু এইরকম সম্মুখীন আমি হইনি এরম ঘটনা। যারা এরপর যাবেন বা ওদিকে আমাদের ভ্রমণ দর্শকদের করবেন। কাছেই অনুরোধ আমি করব, তাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তারা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান যে এইরকম ধরনের অভিজ্ঞতা আপনাদের আছে কিনা। আর এখনো বোধহয় লালগোলাতে এই ধরনের সিস্টেম আছে, বোধহয় আছে। আমিও দীর্ঘদিন বোধহয় আছে। যাতায়াত করেছি, কিন্তু আমি এটা জানতাম না সত্যি যে লালগোলা প্যাসেঞ্জারে একটা বগি শুধুমাত্র মৃতদেহের জন্য রিজার্ভ করা থাকে, একদম। আর অন্ধকারের মধ্যে আপনার কিছু করারও নেই। তবে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তখন আপনি আরেকটা ঘটনার কথা বলেছিলেন যেটা শুনে আমারও মনে হয়েছিল যে এটা অবশ্যই আপনাদের শোনা উচিত। যেমন এই ঘটনাটা আপনারা শুনলেন, তেমনি এই ঘটনাটা কিন্তু যেটা উনি বলতে চলেছেন সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের, আমি আপনাকে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের প্রত্যেকের গুজবাম্প করে দেবে। একেবারে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। আপনাদের কারুর জীবনে হয়তো এরম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, কথা আমি বলতে পারি না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই অনুষ্ঠানের কিন্তু মূল উদ্দেশ্য ভৌতিক পরিবেশ বা কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রমোট করা নয়। আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে চলেছে অহরহ, যা কিন্তু আমরা লিখে রাখতে পারি না। কোনো লেখক এগুলোকে লিপিবদ্ধ করেন না, কোনো ডকুমেন্টারি এর থাকে না। কিন্তু আমাদের মনের মধ্যে যখন আমরা কোনো গল্প শুনি, এই রেডিও মালঞ্চর গল্প শুনতে শুনতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে দাদা এই রকম ঘটনা আমার জীবনে ঘটেছে, অলৌকিক ঘটনা আমার জীবনে ভালো কিছু এনেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা চেষ্টা করছি যে এই ধরনের গল্পকে আপনাদের সামনে তুলে ধরা। আমরা মলয়বাবুর দ্বিতীয় অভিজ্ঞতাটা, যেটা সবচেয়ে বেশি মর্মস্পর্শী আমার মনে হয়েছে, একটু আমরা শুনে নিই তাহলে। মলয়বাবু প্লিজ। হ্যাঁ, এই গল্পটাও আমার আশা করি এটাও একদম সত্য ঘটনা এবং আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো বিজ্ঞানের সঙ্গে এটাকে মেলাতেও পারবেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লজিক্যালি এটাকে ব্যাখ্যা করতে পারে। আমি কোনো ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, যেটা হয়েছে সেটা বলছি। বর্ষাকাল, প্রবল বর্ষা চলছে। আমি মোটরসাইকেল নিয়ে বেরোই কাজে, এবং আমার ডিউটিটাই এরকম যে আমাকে বাড়ি ফিরতে হয় 2:30, 3টে রাত্রিবেলা, ভোর রাত্রিরে। এইরকম একটা সময় যখন প্রবল বৃষ্টি হচ্ছে, সেই সময় আমি ফিরছি। আপনারা নিশ্চয়ই গড়িয়া ব্রিজ, গড়িয়া খাল পার যেটা জানেন, যেটা বাড়িপুরের দিকে যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমি বাড়ি ফিরছি। রেনকোটটা উল্টোভাবে পরে নিই, কারণ জলটা যাতে গলা দিয়ে শরীরের ভেতর না যায়, যার জন্য রেনকোটটাকে আমরা উল্টোভাবে পরে নিতাম। আমি দর্শকদের সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি। গড়িয়া মানে হচ্ছে দক্ষিণ 24 পরগনারই একটি শহর অঞ্চল, এই মুহূর্তে অত্যন্ত ডেভেলপড। কিন্তু উনি যে সময়ের কথা বলছেন সম্ভবত সালটা কত, 86-85 হবে, 86-87-তে আমার অন্তত যেটুকুনি অভিজ্ঞতা মনে হয়েছে, গড়িয়াতে তীব্র জ্যাম হতো এবং তখন অত ভালো রাস্তাঘাটও হয়নি, একেবারে বটল নেক রাস্তা ছিল, সমস্ত গাড়ি এক জায়গায় এসে আটকে যেত। তো আজকের গড়িয়া আর সেই সময়ের গড়িয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্লিজ আপনি কন্টিনিউ করুন। আমি গড়িয়া ব্রিজটা ক্রস করে আমি বেরিয়ে আসছি। এত বৃষ্টি হচ্ছে যে আমার গাড়ির হেডলাইট আমার গাড়ি থেকে হয়তো 2 হাত 3 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। গাড়িটা খুব স্লোই চালাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছি। আমাদের ওখানে ওই রাস্তার উপরই গড়িয়া থেকে মোটরসাইকেলে হয়তো 2 মিনিট 3 মিনিট টাইম নেয়। হিন্দুস্তান স্টপেজ বলে একটা স্টপেজ ছিল, যেখানে এখনো আছে, সেটা এখন হসপিটাল হয়ে গেছে। এখন হসপিটাল হয়ে গেছে, খুব জমজমাট জায়গা, জমজমাট। হ্যাঁ, আগে ছিল না। ঠিক রাস্তার ধারে একটা বাঁ হাতে একটা রাস্তার ধারে একটা বিরাট বট গাছ, পুরো এলাকাটাকে ও ঘিরে রেখে দিয়েছে। তলাটা একদম অন্ধকার। আমি ওই বট গাছের থেকে 10-15 ফুট দূরে
এইরকম ডিস্টেন্স যখন এসেছি, হঠাৎ দেখলাম ওই বট গাছের ঠিক গোড়ার কাছ থেকে একটা প্রদীপের মতন কিছু একটা, মনে হচ্ছে যেন কেউ হাতে করে নিয়ে রাস্তার উপর উঠে এবং রাস্তাটাকে পার হচ্ছে। মানে সেটা পুরুষ না মহিলা সেটা বুঝতে পারছি না, বোঝা কারণ যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, শুধু আলোটাই আমি ভিজিবল, আলোটাকে দেখতে পাচ্ছি। আমি সজোরে ব্রেক কষে দাঁড়ালাম ওই বৃষ্টির মধ্যে। আচ্ছা, এটা কিন্তু মানে ওই মানুষটাকে বাঁচাবার জন্য মেরেছি তা নয়, কিন্তু আমি ভয়ে হট করে রাস্তার উপর ওইরকম একটা প্রদীপ নিয়ে যাচ্ছে এত রাত্রির বেলায়। তখন প্রায় 3টে বাজে, 2:30 পৌনে 3টে বাজে। দেখলাম আলোটা আস্তে 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 রাস্তা পার হয়ে ভেতর দিকে ঢুকে গেল। সরু মাটির একটা কাঁচা রাস্তা ছিল, তার মধ্যে ঢুকে গেল। তখন আমার মনে হলো যে এই প্রবল বৃষ্টিতে প্রদীপটা জ্বলছে কি করে, বা যে আলোই হোক, ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ, এটা জ্বলছে কি করে। হ্যাঁ, হ্যাঁ। আমার ওই অত বৃষ্টির মধ্যে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। একটা মানে ভয় আমাকে তখন গ্রাস করতে শুরু করলো। এবার চলে যাওয়ার পরে আমি গাড়িটা আবার স্টার্ট করলাম, করে গাড়ি স্টার্টই ছিল, যাই হোক আমি আবার চালিয়ে একটু স্পিড বাড়িয়ে দিলাম। বাড়ি আসছি, আপনারা ওই পরেই কিছুটা যাওয়ার পরেই নরেন্দ্রপুর স্টপেজটা ক্রস করে রামকৃষ্ণ মিশন, যেখানে রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, হ্যাঁ, তারপরেই ডাবর কোম্পানির একটা বড় ফ্যাক্টরি ছিল, বিশাল ফ্যাক্টরি, যেখানে চ্যবনপ্রাশ তৈরি হয়। ও ফ্যাক্টরি এখনো আছে? এখনো আছে। বিরাট কোম্পানি। যখন ওই কোম্পানিটার কাছে আমি এসে পৌঁছলাম, হঠাৎ চাক করে একটা আওয়াজ, আর আমার গাড়ির চাকা থেকে হয়তো 2-3 ফুট দূরে এসে পড়লো একটা, ওই যেটাকে আমরা বাজ বলি আর কি, পড়লো, এবং রাস্তা থেকে 1-1.5 ফুট উঁচুতে সে সাপের ফনার মতন পাই 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 করে এগোতে শুরু করলো। মানে ওটাকে বাজ আপনি কি করে, মানে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, আচ্ছা আচ্ছা, চাক করে একটা আওয়াজ হলো। তখনও কিন্তু মেঘের আওয়াজ আমি পাইনি, ওই গাম করে পড়লো এইসব আওয়াজ পাইনি। পড়ে ওটা এগোতে শুরু করলো। আমি একদম কিরম যেন একটা হয়ে গেলাম, হয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে, ব্রেক করে দাঁড় করিয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যিখানে। পেছনে কোনো গাড়ি আসছে কি না, সামনে কোনো গাড়ি আসছে কি না আমার খেয়াল নেই, এলে বিপদ হয়ে যেতে পারত। এই অবস্থায় যখন বেশ কিছুটা ওই লক 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 করছে, আগুনের একটা যেন ফলা বেরিয়ে যাচ্ছে, বেশ কিছুটা যাওয়ার পর ওটা মিলিয়ে গেল। বুঝলাম যে ওটা আর্থিং পেয়ে গেছে বলে হয়তো শেষ হয়ে গেল। যাই হোক, আমি আবার গাড়ি চালাতে শুরু করি, বেশ জোরেই আসছে। আস্তে আস্তে আমি যখন প্রায় বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির কাছেই একটা অ্যাডলাস মোড় আছে, বাস টাস দাঁড়াতো, ওই অ্যাডলাস মোড়ের কাছে যখন আমি এসছি, তখন দেখলাম আবার সেই প্রদীপের আলো। ওই যে আলো আপনি ওই হিন্দুস্তান ওইখানে দেখেছি, এবং সেই একই আলো উল্টো দিক থেকে রাস্তা পার হচ্ছে। মানে যাবার সময় দেখেছি বাঁ দিক থেকে ডান দিকে যেতে, এটা দেখছি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। আমি কতক্ষণ যে সেন্সে ছিলাম না আমি নিজেও জানি না, কারণ আমার জামা কাপড় ভেতরে সব ভিজে গেছে, ঘামে, বৃষ্টির জলে নয়। যখন আমার একটু সেন্স ফিরল যে এটা কি দেখলাম, সেম জিনিস রিপিটেশন, আর ওই বৃষ্টির মধ্যে। এনিহাও আমি আবার গাড়ি স্টার্ট করলাম, গাড়িটা বেশ জোরে চালিয়ে আমি ঘরে ঢোকার চেষ্টা করছি।
তা আমার বাড়িতে ঢুকতে গেলে একটা ছোট্ট মানে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ব্যাংক আছে। খুব স্পিডেই আসছিলাম এবং ওই স্পিডেই আমি টার্নটা নিয়েছি, এবং ওখানে আমার চাকা স্কিড করলো। আচ্ছা। পাশে একটা বিরাট পাঁচিল দেওয়া বাড়ি আছে, সেই পাঁচিলে গিয়ে পড়লাম আমি। গাড়িটা উল্টো দিকে পড়ল। মাথায় হেলমেট ফেলমেট ছিল, ওই যাত্রায় বেঁচে গেছিলাম। আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাড়িরও সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িটা কিন্তু পড়ে চলছে, স্টার্ট আছে। ওই অবস্থায় তুলে নিয়ে যখন আমি আবার ঘরের দিকে যাচ্ছি, তখন দেখলাম ঠিক ওই মুখটার কাছে একটা হাওয়াই চটির স্লিপার বেল্ট ছাড়া পড়ে আছে, আর আমার গাড়ির চাকাটা ওই রকমভাবে টার্ন নিয়ে বেঁকে ওই স্লিপারের উপর উঠেছে। উঠে আমি স্কিড করলাম, পড়লাম। ওই অবস্থায় বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে ঘরে। যাই হোক, ওদেরকে বললাম এই ব্যাপার, আপনাদের কাছেও রাখলাম। আপনারা এটা আপনাদের নিজের লজিকে বিচার করবেন। পরে অবশ্য শুনেছি যেরকম আলেয়া ফালেয়া বলে কি সব আছে না, কিন্তু সে মানে গোবর থেকে তৈরি হয়। আগুন জ্বললে তো বৃষ্টির জলে তো নিভে যাবে। তাহলে ওটা নিশ্চয়ই আগুন নয়, অন্য কিছু। এই সমস্ত ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে খেয়ে দিয়ে শুলাম, কিন্তু সারা রাত্রি বিশ্বাস করুন আমি একটু ঘুমোতে পারি। আমাদের দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকে আমি অনুরোধ করব, এরকম অনেক অভিজ্ঞতা হয়তো আপনাদের জীবনেও আছে, যা কোথাও লিপিবদ্ধ করা নেই বা আপনি লিপিবদ্ধ করতে পারেননি, কিন্তু আপনি বলতে চান, মানুষকে জানাতে চান আপনার জীবনের এইরকম অলৌকিক বা আমরা বলতে পারি আদি ভৌতিক এইরকম কিছু ঘটনা। আমাদের সাথে যোগাযোগ করুন। রেডিও মালঞ্চ আপনার এই গল্প মানুষকে শোনাবে আর বলবেন আপনি। মলয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং আপনার এত সাংঘাতিক অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদের আরও কিছু গল্প, এরকম সত্যি গল্প আপনাদেরকে শেয়ার করতে পারি। আজ তবে এইটুকুনি। এর পরের সপ্তাহে আবার আমরা আসবো নতুন গল্প নিয়ে, হতে পারে এই ধরনের পডকাস্ট নিয়ে, অন্য মানুষের অভিজ্ঞতা, কারণ অনেকেই যোগাযোগ করছেন। ততক্ষণ অবধি শুনতে থাকুন রেডিও মালঞ্চ। আর যদি এই চ্যানেলটিকে আপনার ভালো লাগে, এর কন্টেন্ট যদি আপনার ভালো বলে মনে হয়, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার, আবার দেখা হবে পরের পর্বে। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে রোমহর্ষক অলৌকিক কাহিনী। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে।
আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়।